আচ্ছা আরেকজনকে যুক্ত করি। তানভীর অপূর্ব আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। তানভীর হ্যালো, অপূর্ব আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। কেমন আছেন ভাই? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। জি ভাই, আমি আপনার প্রায় দীর্ঘদিন যাবত আপনার ভিডিও দেখি। আপনার সংশয় ব্লগ পোস্টে তো অনেক পোস্টই পড়া হয়েছে। টুকটাক অনেকগুলো পোস্টে আমি পড়ছি। অনেক তথ্যবহুল, মানে অনেক কিছুই জানা যায়। তো মানে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আপনার সাথে তো মানে প্রশ্ন আমার কিছু জানার আছে আরকি আপনার কাছে। অনেক ব্যক্তিগত একটা ইচ্ছা আপনার কাছে। অনেক ভাবছিলাম অনেকদিন ধরে আপনাকে প্রশ্নগুলো করব। তো আচ্ছা, যদি যদি আমাদের উত্তরগুলো ইসের দেন। সাথে রিলেটেড হয় তাহলে প্রশ্নগুলা করেন। হ্যাঁ, ব্যক্তিগত অবশ্যই। কোনো প্রশ্ন হ্যাঁ, করেন না। আ ব্যক্তিগত না, এইগুলোর সাথে ব্যক্তিগত না। আমি হ্যাঁ, আপনার কাছে বলেন একটু তাহলে। জানতে চাই মানে ওই দর্শন, যুক্তি হ্যাঁ, হ্যাঁ, বা দ্রুত সাহিত্য, বলে ধর্ম ফেলেন। এগুলো নিয়ে। দ্রুত বলে হ্যাঁ, ফেলেন, হ্যাঁ। জি। ১ম কথা হচ্ছে যে ভাই মানে আপনি যে কথা বললেন পরিবেশ দূষণ বর্তমানে অনেক সায়েন্টিফিক ভাবে মানুষজন আগায় গেছে, সেজন্য তাদের স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে। কিন্তু ভাই এই যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় পশ্চিমারা যেভাবে এই যে আজকে পরিবেশ দূষণ করতেছে, খনিজ সম্পদ উত্তোলন এগুলা করতেছে। বুঝলাম না। পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় পশ্চিমারা মানে পশ্চিমারাই শুধুমাত্র কি পরিবেশ দূষণ করতেছে? না, পশ্চিমারা করতেছে না। আপনি আমাকে একটু বলতে দেন। সেদিন না, না গায়ানার মানে প্রেসিডেন্ট মানে শুধুমাত্র পশ্চিমই করছে কিনা? আমি তো জানি চীনে সবচাইতে বেশি পরিবেশ দূষণের জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে চীন। তাহলে আপনি পশ্চিমকে কেন মানে স্পেসিফাই করে বলছেন যে পশ্চিমারাই ইয়াটা করছে? চীনের তো অবস্থা খুবই শুধুমাত্র ভয়াবহ। পশ্চিমারা পশ্চিমারা এজন্য বলতেছি কারণ ওরা মানে এটা নিয়ে বেশি পূর্বে না, না পশ্চিম কনসাস থাকে বেশি। পশ্চিমারা জাদুটোনা করছে ভাই, জাদুটোনা করে সবাইকে দাঁড়া করাইতেছে। না, সেদিন আপনি আমরা সেটা গায়ানার প্রেসিডেন্টের শোনেন, আচ্ছা গায়ানার একটু প্রেসিডেন্টের মিউট কথা শোনেন। রাখেন। তানভীর সাহেব একটু নিজেকে থামান, কথা বলে নিই। মানে পশ্চিমারা করতেছে এই জিনিসটার আমি বুঝলাম না তো ভাই। করতেছে তো সব দেশই। ফারাজ ভাই এটা সব তো দেশে মানে করতেছে। আচ্ছা তানভীর আপনাকে তো বলতে বলি নাই। আপনি নিজেকে মিউট করে রাখেন। কথার মাঝখানে কথা বলেন না। পশ্চিমারা পুঁজিবাদীরা এটা করতেছে হচ্ছে ভাই মানে টিপিক্যাল কমিউনিস্ট ভিকটিম প্লে, বুঝছেন? প্রথমে আইসে একটা ভিকটিম প্লে করবে, কমিউনিজম ভিকটিম প্লে। ও পশ্চিমারা সব দোষের দোষ হচ্ছে পশ্চিমা পশ্চিমা। এদের এদের ভিকটিম মানে অ্যাজ লাইক ইসলামিস্ট, এদেরও মানে সূচনাটাই হয় একটা ভিকটিম প্লে দিয়ে। এক্কেবারে মানে মানে নিজেরা মনে হয় এই করতেছে, ওটার সমস্ত দিকে কথা তাকাবেও শুনলেই না। মনে হয় চুনাহাগা কমিউনিস্ট বুঝছেন? চুনাহাগা কমিউনিস্ট গুলা এগুলা। না, না, আপনি আপনাকে হ্যাঁ। বলতে দেন। আমি দেখছি আসিফ তানভীর ভাই সাহেব আপনি আপনি কোনো। বলেন। তানভীর সাহেব একটু পরে বলেন। ভাই হ্যাঁ, এই আপনি যে একটু আপনাকে একটু মিউট করে রাখছি। যে এই পশ্চিমারা মানেটা কি? মানে ভয়ংকর দূষণ করে হচ্ছে গিয়ে চীন। শুধুমাত্র পশ্চিমারা কিভাবে দূষণ করতে পারে? মানে দূষণটা পশ্চিমই শুধু হচ্ছে বাংলাদেশ পূর্বে আছে ওরা কোনো দূষণ করে না। মানে পাকিস্তান কোনো দূষণ করে না। তারপরে হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্য কোনো দূষণ করে না। চীন কোনো দূষণ করে না। রাশিয়া কোনো দূষণ করে না। সব শুধুমাত্র ওই পশ্চিমারা। হ্যাঁ? পশ্চিমা মানে কি ইউরোপ, আমেরিকা ইউরোপের পশ্চিম ইউরোপ এবং আমেরিকা। এরা খালি দূষণটা আর করতেছে। ভাই দূষণটা তো চলেই যাবে যদি কমিউনিজম একসেপ্ট করে, তাহলে তো হয়ে গেল। ও আমাদেরকে এখন মানে আ বা ইয়া করতে হবে। রক্তাক্ত শ্রেণী সংগ্রাম করে তারপরে মানে এই পশ্চিমাদেরকে হটাতে হবে। কিন্তু ফারাজ ভাই ধরেন পশ্চিমে আমরা যদি কমিউনিজম করি তাইলে তো ওইটা তো পশ্চিমই থাকবে নাকি ওটা পূর্ব হয়ে যাবে? বুঝিনি না, না, পরিবেশ দূষণ করলে ভাই ওয়ার্ল্ড ওয়াইড ইফেক্ট হবে। না, আমি জিজ্ঞেস করতেছি এখানে মনে করেন কমিউনিজম প্রতিষ্ঠা করলাম পশ্চিমে। তাহলে তো ওইটা তো আচ্ছা, পশ্চিম তো পশ্চিমই থাকবে। পশ্চিম তো আর পূর্ব হবে না কখনো, তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা অফকোর্স, এটা তো তাহলে পশ্চিম পশ্চিমকে পশ্চিম গালি আছে। দেয়া লাভ কি? এটা তো আমি বুঝি না। পশ্চিমটা কি দোষ করছে? মানে টিপিক্যাল ভিকটিম প্লে ভাই, মানে শুরু শুরু করে এইগুলো হচ্ছে ডিসঅনেস্ট আলোচকদের একটা আহ, মানে আপনি সূচনা দিয়ে বুঝে যাবেন যে এই আলোচক মানে যিনি আলোচনা করতে আসেন উনি ডিসঅনেস্ট আলোচনা করতে আসেন। মানে শুরু করবেই একটা টিপিক্যাল ভিকটিম প্লে দিয়ে। এগুলোর দরকারটা কি? আপনি যদি মানে শুরু করতেন এভাবে যে যেই দেশ আমাদের পরিবেশ দূষণের বা ইয়ে করতেছে, পরিবেশ দূষণের আগে আছে বা বেশি বেশি পরিবেশ দূষণ করতেছে, এটা দিয়ে শুরু করতেন, হ্যাঁ একটা অনেস্ট ডিসকাশন, একটা ভালো ডিসকাশন হইতো। বাট শুরুই মানে প্রিটি মাচ দেখেন আপনি কমেন্ট সেকশনে বলে গেছে যে আসে কমিউনিস্ট। এইগুলা করে লাভটা কি আলটিমেটলি? মানে এই যে পশ্চিমাদের মানে এই যে এরা যেরকম মুমিন মুসলমানরা যেরকম কিছু হইলেই গালি হচ্ছে গিয়ে ইহুদি নাসারা। এই এদের আবার একটা কমন গালি হচ্ছে এই পশ্চিমা শাসকেরা এই সাম্রাজ্যবাদী শক্তি এই পশ্চিমা পুঁজিবাদীরা এটা করেছে সেটা করেছে। মানে ভিকটিম এবার আমরা যে আবার আবার সাদা এদেরকে ভিকটিম। যখন এই যে মুভিদের মতো আবার সেম ভাই, সেম মানে আমেরিকার ধ্বংস চাই, আবার আমেরিকার ভিসাও চাই। সেটা আমি একটু জিজ্ঞেস করতাম। ফারাজ ভাই বলে দিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করতাম ভাই সরি, সরি, জিজ্ঞেস সরি, সরি, করতাম, সরি আছে ভাইয়া সরি। ওনাকে আনমিউট করে জিজ্ঞেস করতাম, "ভাইয়া আপনাকে যদি এখন আমেরিকান ভিসাটা দেয়া হয়, আপনি কোন দেশে যাবেন?"
এই যে উত্তর কোরিয়া নাকি আচ্ছা আমি জিজ্ঞেসই করি দেখি উনি কি বলে। যেমন জানেন তানভীর আমি তো আমি বলি তানভীর অপূর্ব ভাই ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আপনাকে একটা প্রশ্ন আছে। আপনাকে মনে করেন আজকে আমেরিকান ভিসা দেওয়া হইলো। ভিসাতে বলা হইলো যে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সিপ দেওয়া হবে এবং একটা চাকরিও হ্যাঁ, দেওয়া হবে আমেরিকাতে। হ্যাঁ, আর আপনাকে উত্তর হ্যাঁ, কোরিয়া একটা কমিউনিস্ট রাষ্ট্র অথবা হুম, মনে করেন আফগানিস্তান একটা শরিয়া ইসলামী রাষ্ট্র। এই ২ টা হ্যাঁ, দেশেরও একই অফার দেওয়া হইলো। হ্যাঁ? হ্যাঁ, আমেরিকাতে বা ধরেন সুইডেনে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সিপ এবং নাগরিকত্ব এবং আপনাকে দেওয়া হবে, একটা চাকরি দেওয়া নাগরিকত্ব হবে। এবং আপনাকে দেওয়া হবে, একটা চাকরি দেওয়া আপনি হবে। কোন দেশে হ্যাঁ। যাবেন? কোন দেশে যাবেন? আপনি কোন দেশে যাবেন? কোন আচ্ছা দেশে আপনার যাবেন? এখান থেকে প্রথমত তো অনেক বলি ইকো হচ্ছে। আচ্ছা আপনার এখান অনেক থেকে ইকো তো অনেক হচ্ছে। ইকো হচ্ছে। হ্যাঁ, অনেক ইকো হচ্ছে। প্রথমতই আমি যুক্তরাষ্ট্রে যাব না। কেন যাব না? কারণ কোন শ্বেতাঙ্গ। আর হ্যালো শোনা যাচ্ছে? আমরা বললে তো হ্যালো? আপনার এখান থেকে ইকো হবে আমরা ভাই। বললে তো আপনার এখান থেকে ইকো হবে ভাই। হ্যাঁ, এই তারপর যে দ্বিতীয় সি সি আ উনি তানভীর কিভাবে সাহেব পসিবল আসলে কথা বলা। আপনার পেছন থেকে অনেক ইকো হচ্ছে। এজন্য আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে আপনি আপনার আনমিউট করে বলেন না তা ফারাজ ভাই আমরা ২ জন মিউট করে রাখি উনার কথা শুনে নেই একটু। শুনি মজার কথা বলতেছে উনি শুনি। প্রথমত যুক্তরাষ্ট্রে ভিসা দিলে আমি যাব না বা পার্মানেন্ট চাকরি দিলে যাব না এই কারণে, আমি তো নিজের জীবনকে বাজি রাখতে পারব না ভাই। কারণ কি? আমি তো কালো মানুষ। তো আমি যখন ওই দেশে যাব, দেখা যাবে রেসিজম এর শিকার হব। ওখানকার ওই যে জর্জ ফ্লয়েড মতো আমারে পাড়ায় মাইরা ফেলবে। আমার কোনো অস্তিত্ব নেই। আর দ্বিতীয়ত ও ওইখানে ওই দেশে ও খারাপ ওখানে ওই মেরে দেশে ও আচ্ছা ইউরোপ আমেরিকাতে আহারে, ইউরোপ আমেরিকাতে আহারে। আহারে আরে না একটু মারতে নিজেকে একটু মিউট রাখেন। মারা গেল না? ভাই রে নিজেকে মিউট রাখেন। আনমিউট করেন না। আপনার এখান থেকে অনেক ইকো হচ্ছে। উনি একজন কালো মানুষ। ফার্স্ট অফ অল। হি ইজ এ হ্যাঁ, এটা উনি খুবই ব্রাউন না। ভয়ংকর ব্যাপার। উনি উনি ব্রাউন মনে না। করেন উনি সুদানের ফুটা থেকে উঠে বাংলাদেশে বেড়াচ্ছে। মনে কালো করেন মানুষ। বাঙালি পর্যন্ত যত গেছে আমি সবগুলোর পাড়ায় বেড়া বলেছে। আরে, আরে ভাই বাংলাদেশের মানে জনগণকে লুক এট এয়ারপোর্ট পার হইতে হিজ পারতেছে ফেস। না ভাই। আরে মানে উনি তো পিওর কাইন্দা দিবে ভিকটিম। মনে হচ্ছে। কাইন্দা দিবে মনে হচ্ছে উনাকে দেইখা, হ্যাঁ? মানে দেখেন চোখ থেকে আবার পানিও পড়তেছে। দেখেন। চোখ থেকে টলমল করে পানিও পড়ছে। ভাই এই যে উনি এই যে বাংলাদেশের যে লাখ লোক যে আমেরিকান এম্বাসির সামনে খাড়ায় থাকে প্রত্যেকদিন সকালবেলা, সকাল থেকে। আরে আপনি ভাই ওদের ওই যে আমেরিকান এম্বাসির সামনে গিয়ে কেন বলেন না যে, "ভাই সকল তোমরা সবাই কেউ আমেরিকার ভিসা নিও না। ওইখানে পাড়ায় মেরে লাইতেছে আমাগো। আমাগরে মাইরা লাইতেছে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে দেই নাই আর সাথে পালায় মাইরা লায়। হুম। হায়রে আমেরিকা তো খুবই রেসিস্ট। ওরা তো খুবই রেসিস্ট। তোমরা কেউ যায় না ওই দেশে, ওই সমস্ত দেশে, হ্যাঁ? বা ধরেন ইউরোপের এই যে গুলশান বনানীতে ঢুকে ওইখানে যে বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলার দূতাবাস আছে না, এম্বাসি আছে না? সেখানে দাঁড়ায় উনার তো এই ভাষণ দেওয়া উচিত। ভাইরা তোমরা কেউ যাও না। আমি তোমাগরে মানে আফগানিস্তানের ভিসা দিতাছি। আমার কাছে আছে। আমি দিতাছি। তোমরা সবাই আফগানিস্তানে চলো। ভাই কি একটা অবস্থা আমেরিকাতে এত খারাপ অবস্থা ফারাজ ভাই। আচ্ছা আমেরিকাতে ভাই যেহেতু এত খারাপ অবস্থা লিটারালি যে উনি যে চায়নার অ্যাকসেপ্ট করলো। আপনি লিটারালি চায়নার অবস্থা দেখেন চায়নাতে কি হয়। চায়নাতে মানে অন ওপেন রেসিজম চলে। বা আমরা ইসের সময় তো আম আ আম করোনার সময় তো অনেক নিউজও দেখছি যে চায়নায় কি ধরনের চায়নার এগেইনস্ট এও রেসিজম হইছে। এটা ট্রু। চায়নার এগেইনস্ট এও রেসিজম হইছে কারণ চায়না থেকে ওই ইয়েটা ছড়ানো হইছে যে চায়না থেকে যারা ইচ্ছা করে ওই ইয়েটা ছড়াইছে। ওইরকম একটা রেসিজম হইছে বাট চায়নার ভিতরেও তো রেসিজম হইছে। এবং চাইনিজ যে অ্যাডস আছে তাদের যে কৃষ্ণাঙ্গ সা লোকদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা তো ভাই চাইনিজ আগাগোড়া দেখলেই বোঝা যায় যে চায়নার অবস্থা কেমন। চায়নায় কেন কালো মানুষরা মানে যায় না মানে ওখানে সেফ ফিল করে না। ওখানে যায় না। শত মানুষ ওখানে পড়তে যায় না বা শত মানুষ ওখানে লাইফ ডেভেলপমেন্ট এর জন্য কেন যায় না? তার থেকে বেশি কেন যায়? তার থেকে বেশি কেন আমেরিকাতে যায়? এই যে এই তানভীর সাহেব যে বললেন যে উনি যাবে না, তাদের পাড়ায় মেরে ফেলাবে। কিন্তু স্ট্যাটিস্টিক্স এ কি দেখায়? যে বাঙালি বেশি চায়না যেতেছে নাকি বাঙালি বেশি আমেরিকাতে যেতেছে? আচ্ছা কোথায় ফারাজ যেতেছে? ভাই আমার প্রশ্ন আমার মানে খুব স্পেসিফিক একটা প্রশ্ন আছে যে মনে করেন আজকে পত্রিকাতে একটা বিজ্ঞাপন দেয়া হইলো যে আ আ সুবর্ণ সুযোগ। আমেরিকাতে একটি চাকরি এবং নাগরিকত্ব আ নিয়ে নিন। হ্যাঁ? সুবর্ণ সুযোগ এই যে এইভাবে একটা পত্রিকাতে একটা ছাপা হইলো। বাম পাশে হইলো গিয়া আমেরিকার ভিসা, নাগরিকত্ব এবং ডান পাশে হইলো আফগানিস্তানের ভিসা, নাগরিকত্ব।
ইয়া ভাইকে আমাদের তানভীর অপূর্ব ভাইকে আমার প্রশ্ন যে মনে করেন এইভাবে একটা পত্রিকাতে ২ টা নিউজ ছাপা হইছে পাশাপাশি। বেছে নিন আমেরিকা অথবা আফগানিস্তান। ২ জায়গায় নাগরিকত্ব দিবে এবং একটা চাকরি দিবে। হুম? আ আপনার কি মনে হয় ওই যে আমেরিকান এম্বাসিতে আ মানে কয়টা অ্যাপ্লিকেশন জমা পড়বে আর আফগানিস্তানের ওইখানে কয়টা অ্যাপ্লিকেশন জমা পড়বে? মানে এইটার একটা ধারণা বলেন তো যে কি পরিমাণ অ্যাপ্লিকেশন জমা পড়বে? একটু বলেন তো তানভীর আচ্ছা, সাহেব। আপনি আমাকে এখন ৫টা মিনিট শান্তিমতো কথা বলতে দেন। না ৫ ১ টা মিনিট। সেকেন্ডও শান্তিপূর্ণ কোনো ১ সেকেন্ড কথা বলার কোনো ইয়া নেই তো আপনার। হ্যাঁ, এই সমস্ত চুনাহাগা মুমিন আমরা যে কথা বলতে দিবই এমন কোনো গ্যারান্টি নাই তো এখানে। হ্যাঁ? আপনাকে যেটা জিজ্ঞেস করেছি শুধুমাত্র সেইটুকের উত্তর দেন। শুধুমাত্র সেইটুকুর উত্তর দেন। এছাড়া আপনি মিউট। আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। কথা বলতে দেন না। আপনার ওগুলার তর্ক কোনো আচ্ছা, ডিবেট কোনো ডিবেট হয় না। আপনার সাথে তো ডিবেট করার কোনো প্রশ্নই আসে না। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আপনার মতো চুনাহাগার সাথে আমি ডিবেট করব। ডিসঅনেস্ট আলোচক যিনি বলছে যে আমেরিকায় এত রেসিজম চলে যে কালো কালো আপনি নিজেও কালো, যে মানে ভিকটিম প্লে করার জন্য আপনি নিজের নিজের ইয়ে বদলায় ফেলাইছেন, নিজের স্কিন কালার বদলায় ফেলাইছেন, নিজের আপনি কালো বানায় ফেলাইছেন বিকজ ইউ হ্যাভ টু ডু সাম ভিকটিম প্লে। মানে মানে আপনার আপনার মতো গোবর গণেশের সাথে কেউ মানে আসিফ ভাই কেন, আমিও ডিবেট করবো। আমার আমার গোবর গণেশ আমি বলবো না, বাট ডিসঅনেস্ট একজন আলোচকের সাথে আমি ইয়ে করবো, আমি মোটেও মনে করি না সেটা, যেটা যিনি ভিকটিম প্লে করার জন্য নিজের স্কিন কালার বদলায় ফেলাইছে যে ভাই আমি কালো। নো, আপনি তো কালো না ভাই, আপনি ব্রাউন। আর আপনি এটুকু গেলে সে আপনার জানে না। মারে ফেলাবে, এটুকু আপনি সে জানে গেলে না। ফারাজ ভাই ইনফেক্ট এটুকু সে জানে না কিন্তু যে সে কালো নাকি ব্রাউন এটা কিন্তু সে বোঝে না। এইটুকের যে পার্থক্য আছে এটাও সে বুঝে না। এই টাইপের চুনাহাগা এইটুক পর্যন্ত তার জ্ঞান নাই কোনটারে ব্রাউন বলে, কোনটারে কালো বলে, আর কোনটারে হোয়াইট বলে। এইটুক চুনাহাগার মাথায় এইটুক পর্যন্ত ঢুকে না। সে আসলে হয়তোবা আমার তার আছে, বাট সে এত লেভেলের ডিসঅনেস্ট একজন লোক যার ভিকটিম প্লে করার জন্য নিজের রেস বদলায় ফেলাইছে সে। তার ভাই ক্যামেরা তো ওপেন করে রাখছে, ক্যামেরা ওপেন না করলে আপনি বা আপনারা জিজ্ঞেস করতো কেমনে বুঝলেন আমি কালো না। আপনি কি ওটা দেখেছেন? আচ্ছা, তানভীর অপূর্ব ননসেন্স আপনাকে ভাই। আমার স্পেসিফিক প্রশ্ন স্পেসিফিক উত্তর চাই। যদি আপনি দিতে পারেন তাইলে আপনার সাথে কথা আলোচনা আগাবে। আর যদি স্পেসিফিক উত্তর দিতে না পারেন তাইলে বিদায় জানাবো। আপনাকে জিজ্ঞেস করেছি যে পত্রিকাতে আমেরিকান ভিসা এবং চাকরি আ এবং নাগরিকত্ব এবং আরেক পাশে হচ্ছে আফগানিস্তানের ভিসা, চাকরি, নাগরিকত্ব। এইটা পাশাপাশি দেয়া হইছে। এই কোনটাতে কত মানুষ এপ্লাই করবে বলে আপনার মনে হয়? বলেন তো? সাধারণ দেশে তো অবশ্যই আমেরিকাতে বেশি করবে। কি পরিমাণ বেশি করবে? মানে আফগানিস্তানে কয়টা আর এই আমেরিকাতে কয়টা? পার্সেন্টেজটা কিরকম হবে? আফগানিস্তানে যাওয়ার মতো তো কল্পনাও কেউ করবে না। কল্পনাও কেউ আচ্ছা। করবে না। হাউ অ্যাবাউট চায়না? উত্তর কোরিয়া আপনি আবার কারিগরি মিউট শিক করে না। আমি উত্তর বলি, কোরিয়াতে কয়জন মানুষ যাবে? কারিগরি শিক্ষার জন্য কেউ ফারাজ ভাই আপনি কি বন্ধ করে দিচ্ছেন নাকি কি? না না, সরি, আপনি কথা বলছিলেন তো এই জন্য ইয়ে বলছে। আপনি আচ্ছা। একটু কষ্ট করে তানভীর সাহেব, আপনি একটু কষ্ট করে প্রশ্নটা একটু রিপিট একটু ইয়ে করেন যে যদি এরকম আসিফ ভাই যেটা বললো আর কি, যে সেম টাইপের অফার, যে নাগরিকত্ব এবং একটা চাকরি, দুটা যদি দেওয়া হয়, বাঙালি বা সারা বিশ্বের মানুষই কোন জায়গাটা বেশি প্রেফার করবে? আপনাদের চায়না অর আমেরিকা, কোনটা বেশি প্রেফার করবে? উত্তর কোরিয়া। চায়নার উদাহরণ দিয়েন না ফারাজ ভাই। উত্তর কোরিয়া দেন। উত্তর কোরিয়া আরো কমিউনিস্ট। হ্যাঁ, উত্তর কোরিয়ার থেকে অবশ্যই মানুষ আমেরিকাতে বেশি ফেভার করবে। তারা আমেরিকাতেই যাবে সবচেয়ে বেশি। উত্তর কোরিয়া আচ্ছা, সেখানে তো কোনো ধারে কাছে যাওয়ার মানুষ প্রশ্নই আসে না। মানে আপনার মতো চামড়ার মানুষেরা কোন দেশে বেশি যাবে? আপনি ব্যক্তিগত কথা বলতেছেন। আমি বলতেছি মানুষ সাধারণ একটা সিম্পল সুন্দর জীবন কাটানোর জন্য মানুষ আমেরিকাতেই যাবে। আপনার স্কিন কালারের মতো যারা আছে, তারা কোন দেশে বেশি যাইতে চাবে? আমার মতো স্কিন কালারের জন্য। আমার মতো স্কিন কালারের জন্য সব দেশেই মানুষ যাইতে যাবে। কারণ আমার স্কিন আপনাকে কালারটা জিজ্ঞেস করেছি, মোটামুটি সবাই। আবার প্রশ্নটা শুনে নেন। প্রশ্নটা শুনে উত্তর দেন। প্রশ্ন শোনেন না, না শুনে উত্তর দেন। এটা আপ হচ্ছে ডিসঅনেস্ট আলোচকের আরেকটা উদাহরণ। আপনি কিন্তু স্পেসিফাই করেছেন, আমাকে তো একটা লেনে কথা বলতেছে আসিফ ভাই। কোন দেশ সব দেশে বেশি যাবে কিনা সেটা আমরা বলি নাই, বা বাংলাদেশে থাকতে চাই কিনা এটা কিন্তু আমরা বলি নাই। কোন দেশটা সার্টেন কিছু দেশ আছে, ওই দেশগুলো আমরা কোন দেশটা প্রেফার করবে, এটা কিন্তু আপনার আমরা গত 10 মিনিট মানে প্রশ্ন ডিসঅনেস্ট বুঝে না আলোচনার কি করব আরেকটা ভাই? উদাহরণ। প্রশ্ন বুঝে না। আবারও প্রশ্নটা করছি যে আপনার মতো স্কিন কালার যাদের, হ্যাঁ? আপনার দেশে বা আপনার অঞ্চলে আপনার মতো স্কিন কালার যাদের, মনে করেন এই যে বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, ইন্ডিয়ার মানুষ, মিয়ানমারের মানুষ, এদের স্কিন কালার হচ্ছে আপনার মতো, আপনার কাছাকাছি, হ্যাঁ? এই রকমের স্কিন কালারের মানুষ কোন দেশে যাওয়ার জন্য মনে করেন যদি প্লেন যায় তাহলে প্লেনের মনে করেন চাক্কা পর্যন্ত ধইরা ঝুইলা কোন রকমে আমেরিকার মাটিতে নাইমা জামু, কোন রকমের নৌকা-টৌকা দিয়া বাইয়া বইয়া ইউরোপে যামু।
কোন রকমে একটা ঢুইকা পড়তে পারলেই হয়, আমার ভাই কোন রকমে ভাই ঢুকায় দেন ভাই। হ্যাঁ? কোন রকমে এই দেশে এয়ারপোর্টটা পার করে দেন তাইলে আমি এই রকমের পাগলের মতো যাবে কোন দেশে? এইবার আনমিউট করে আপনাকে আনমিউট করছি। এইবার উত্তর দেন। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন যে পাগলের মতো প্লেনের চাক্কা ধরে হইলেও যে দেশে যাবে সেটা অবশ্যই আমেরিকা। আমেরিকাতেই যাবে। আচ্ছা, ঠিক আছে। এবার আপনাকে আবার মিউট করে দিচ্ছি। এবার আমরা শুনি যে এত নাকি ভাই ওই দেশে নাকি উনার মতো স্কিন কালার মানে পাড়ায় মেরে ফেলতেছে রাস্তাঘাটে মানে এয়ারপোর্ট থেকে নামলেই পাড়ায় মেরে ফেলতেছে। তারপরেও ভাই এই কি রস ভাই? ফারাজ ভাই ওই দেশে কি রস আমেরিকায় কি এমন রস আছে? কি এরকম রস আছে যে এই রস খাইতে মানে ওয়েল পাড়া আপনি পোড়া কি জানেন খাইয়াও আসিফ ভাই খাইতে যে বাংলাদেশি বাংলাদেশি মানুষের যে একটা ফেটিশ আছে দে লাইক টু চোক লাইক টু ও গেট চোকড। তারা পাড়া তুই খেতে কি ভাল লাগে। বাংলাদেশি? মানে শ্বেতাঙ্গরা পাড়ায় তাদের এটা ভাল লাগে। এজন্য তারা পাড়া খায়া হইলেও যাবো ওই দেশে। দরকার হলে তোরা পাড়া। তারপর আমরা তোর পাড়া আমরা খাইতে আমরা আমরা বেটার লাইফ এর জন্য আসতেছি না, আমরা পাড়া খেতে আসতেছি। দ্যাটস হোয়াট উই প্রেফার। পাড়াও আমাকে পাড়াও দেন। দে আমাকে পাড়া দে। পাড়া খাওয়ার জন্য ভাই তানভীর অপূর্ব আমরা বুঝতে পারতেছি না যে এত পাড়াইতেছে আমেরিকাতে মানে মনে করেন আপনার স্কিন কালার পাড়ায় ভাই কি করতেছে আপনি কইলেন আমাদেরকে। পাড়ায় যে কি করতেছে এই পাড়া খাওয়ানোর লেগা লাখ লাখ মানুষ মানে প্লেনের চাক্কা ধইরা কোন রকমের চিপা-চাপা দিয়া মানে আমি যেটা জানি, হ্যাঁ? আমার ফ্যামিলির অনেক মানুষ বাংলাদেশ বিমানে চাকরি করছে, হ্যাঁ? আমি জানি একবার মানে একটা ঘটনা জানি যে চাক্কার নিচে ঢুইকা গেছিল ফারাজ ভাই, হ্যাঁ? আমেরিকার যে ইয়াটা ছিল সেটা সেই প্লেনে চাক্কার ভিতর গিয়ে লুকাইছে একটায়, হ্যাঁ? তারপর চাক্কাটা যখন ভিতরে ঢুকছে, যখন প্লেনটা উপরে উঠছে তখন চাক্কাটা যখন ভিতরে টান দিচ্ছে, তখন ওই চাক্কার সাথে চ্যাপ্টা হইয়া একদম ওইখানে চ্যাপ্টা হয়ে গেছে। ও ও ও শিট শিট। একদম সত্য কাহিনী, হ্যাঁ? এবং আমেরিকাতে গিয়ে যখন সেটা নামছে তখন চাক্কাটা যখন এখানে করছে, করার জন্য সেখানে চ্যাপ্টা জিনিসটা, হ্যাঁ? থকথকে চ্যাপ্টা জিনিসটা ঠাস করে তখন পড়ছে। আসিফ ভাই আপনার তো এইটা মানে ঘটনা বলার দরকার নেই। আমাদের তো লাইভ ভিউজ আছে যখন আফগানিস্তানে ইয়ে হইলো, আফগানিস্তানে আবার ওই তালেবান আসলো। আপনি দেখছেন ওইখান থেকে মানুষ কিভাবে ফ্লি করার চেষ্টা করছে আফগানিস্তান থেকে নিজের দেশের লোকজনরা। প্লেনে কোথায় বসছিল, কোথা থেকে কোথায়, পড়ছে। কোথায় পইড়া গেছে, ইভেন হ্যাঁ? উপরে উঠা বইসা ছিল ভাই। ইভেন বা ইভেন মা তার নিজের বাচ্চাকে আমেরিকান সোলজারের হাতে তুলে দিচ্ছে। আমরা যাইতে পারতেছি না, একে প্লিজ নিয়ে যাও। হাত পা ধরে রিকোয়েস্ট এন্ড দেন বাচ্চাটাকে সোলজার নিয়ে গেছে, আমেরিকান সোলজার ইউএস তে নিয়ে গেছে। আমরা তো শত এরকম ইয়ে দেখছি। প্লেন থেকে লিটার পড়তেছে ভাই। ওটা তো ওই ইয়েগুলা তো আরো ফারাজ ভাই ইমেজেস গুলো তো আ এখন মাথা থেকে যায় নাই। আরো ফারাজ ভাই ইটালিতে মনে করেন ইটালিতে, জার্মানিতে মানে ওই যে বাংলাদেশের থেকে মানুষ হাইটা আসে বুঝছেন? হাইটা একটা পদ্ধতি আছে। আফ্রিকা হইয়া হাইটা আফ্রিকা পর্যন্ত আসতে হয় তাদের। আফ্রিকা হইয়া তারপর তারা একটা ছোট একটা নৌকায় চড়ে। নৌকায় চইড়া তারপর ওরা সমুদ্র পাড়ি দেয়। সমুদ্র পাড়ি দিয়ে কোন রকমে যদি এটার মাটিতে এসে দাঁড়াইতে পারে তাইলে তো মনে করেন এখানে কিন্তু সরকার তাড়ায় দিবে না। এইখানের যে নিয়ম কানুন, এখানে নিয়ম কানুন হলো কোন রকমে যদি উইঠা আইসা আপনি পাটা রাখতে পারেন মাটিতে ভাই, কোন রকমে উইঠা আইসা যদি পাটা মাটিতে শুধু রাখতে পারেন, তাইলে কিন্তু সরকার আপনার দায়িত্ব নিয়ে নিবে। তো সাথে আপনি একটা রিফিউজি অ্যাসাইলাম সিকার হিসেবে গণ্য হবেন এবং আপনাকে একটা নির্দিষ্ট জায়গাতে থাকতে দিবে, খাওয়াইতে বাট দিবে, চিকিৎসা দিবে। হ্যাঁ, হ্যাঁ, ফারাজ ভাই বলুন। ওইখানকার লেফট উইং পার্টির হাত পা ধরবেন, তারা আপনার জন্য ইয়েটা করবে এবং আপনি যখন রেসিডেন্স পাবেন তখন নিজেই চাবেন ওইখানে ইদার কমিউনিজম আর ওইখানে শরিয়া প্রতিষ্ঠা করতে। দ্যাট হ্যাঁ, ওয়ার্ড যে উনি যে হাতে তুলে আছে না, দ্যাট ওয়াজ পিপল লাইক হিম রিপ্রেজেন্টস। হ্যাঁ। উনি লেনিনের মতো আঙ্গুলটা তুইলা আছেন। হ্যাঁ? মানে আবার লাল শার্টও পড়ছে দেখেন। লাল টি-শার্টও পড়ছে। তো মানে মানে বিষয়টা হচ্ছে ফারাজ ভাই, মানে ইউরোপের একটা দেশে মোটামুটি পাটা রাইখা দিতে পারলেই মোটামুটি লাইফ সিকিউর, তাই না? সরকার আসলে ভাই, এটা চিকিৎসাটা তো এটা তো আমাদের আমাদের কাছে ইসেই আছে, মানে আমাদের কাছে একেবারে জলযন্ত্র প্রমাণে আছে। ট্রাক ড্রাইভার যিনি তার বাপের নাম ফালা দিছে জাস্ট টু গেট আমেরিকান ভিসা। আমেরিকান ভিসা পাওয়ার পর উনি ওই জায়গায় সরিয়ে আছে। ও ওনার মতো এই যে কমিউনিস্টরা এই ওখানে যে পশ্চিমারা গিয়ে সাজে যায়, তারা পশ্চিমারা কত খারাপ চিন্তা দেখেন, পশ্চিমারা কত খারাপ। ওরা এত খারাপ যে ওদের দেশে আমরা যাইতে পাগলের মতো কুত্তার মতো আমরা ওইখানে দৌড়াইতে থাকি। হ্যাঁ? নৌকার এদিক সেদিক ধইরা আমরা সমুদ্র পার হইয়া আমরা ওইদিকে মানে কোন রকমে মাটিতে পা রাখতে পারলেই হয়। হ্যাঁ? কোন রকমে যদি আমি মাটিতে পা রাখতে পারি তাইলে মনে করেন শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এই যে ৫ টা যে মৌলিক অধিকার এই ৫ টা মৌলিক অধিকার নিয়ে আপনার আর ভাবতে হবে না। এরপরে তো আপনার খাটাখাটনি করতে হবে অন্য চাকরি-বাকরি করলে সেগুলা ভিন্ন কথা। কিন্তু ৫ টা যে মৌলিক অধিকার মানুষের এই ৫ টা মৌলিক অধিকার আপনি পাওয়া যাবেন।
সাথে, আসিফ ভাই, আমি একটা ছোট কথা একটু জাস্ট বলতে চাচ্ছি। তানভীর সাহেব, আপনি যতক্ষণ ছিলেন, যতক্ষণ আছেন, আপনি অভদ্রের মতো কথা বলেন, ভদ্রভাবে কথা বলছেন। বাট আপনার আলোচনা শুনে আমার কাছে মনে হয়েছে আপনি ভিক্টিম ইয়ে করতে, আপনার হাত উঠানো লাগবে না, সমস্যা নেই, আমি এখন আনমিউট করে দিচ্ছি আপনাকে, হাত নামায় ফেলান, কষ্ট করা লাগবে না। বাট প্লিজ দয়া করে ডিসঅনেস্ট আলোচনা করেন না। আপনি এই পর্যন্ত যেই গুলা কথা মানে শুরু করছেন, জাস্ট ভিক্টিম প্লে, প্রথমে শুরু করছেন আপনি আমেরিকান পশ্চিমারা পরিবেশ দূষণ করতেছে শুধুমাত্র। আমি আমি আপনাকে সুযোগ দিচ্ছি, সমস্যা নেই, পরে আমি আনমিউট করে দিব। পশ্চিমারা ইয়ে করতেছে, আপনার প্রায়োরিটি হচ্ছে পশ্চিমার দিকে, প্রায়োরিটি হচ্ছে যে আপনার ক্যাপিটালিজমের দিকে, রেদার দেন এইটাকে আপনি একটা গ্লোবাল ইয়ে চিন্তা করতে পারতেছেন না। এটা একটা গ্লোবাল, আমি আমি আনমিউট করে দেবো, ডোন্ট ওয়ারি। হাত উঠানোর কোনো দরকার নেই, রিল্যাক্স ভাই। এটা একটা গ্লোবাল প্রবলেম, এই জিনিসটা আপনি গ্লোবালি চিন্তা করতে পারতেছেন না। দেন আপনি যখন আপনাকে আমেরিকা নিয়ে জিজ্ঞেস করা হলো, জাস্ট টু প্লে ভিক্টিম কার্ড, আপনি নিজেকে শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ বানাই দিলেন, যে আমি আমার মতো কালাদের ইয়ে করে দিবেন না ভাই। এই ধরনের ভিকটিম প্লে অ্যাসাইড দেখে আপনার কথা শুনে মানে আপনার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে আপনি একটা ভিকটিম প্লে করার চেষ্টা করছেন, আপনি একজন ভদ্রলোক। প্লিজ আপনাকে ওইটা অ্যাসাইড রেখে, ওই ভিকটিম কার্ড, ভিকটিম প্লে, ওই ধরনের ডিসঅনেস্ট আলোচনা অ্যাসাইড রেখে অনেস্টির সাথে একটু আলোচনা করতে পারি। যদি করেন, আই উইড বি গ্ল্যাড টু হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ। আর যদি না করেন, আমরা আর আলোচনা করবো না সামনে। জি, আমি আপনাকে এখন অ্যাডমিট করে দিচ্ছি। আসিফ ভাই, অ্যাডমিট করে দিব। হ্যাঁ, হ্যাঁ, বলেন, করেন। ওকে, ওকে, ধন্যবাদ। আমি আমার ভিকটিম প্লে যদি করে থাকি, আমি রিভিউ করে নিলাম, এবং আমি যে পরিবেশ দূষণের বিষয়টা একটা দিকে নিয়ে গেছিলাম, একটা দিককে, পশ্চিম দিক, সেটাকে আমি রিভিউ করলাম। মানে পরিবেশ দূষণের পুরো বিশ্বের একটা দায়বদ্ধতা আছে। এখন আমি আসিফ ভাই যে একটু আলোচনা শুনলাম একটু আগে, যে মিশন ইম্পসিবল যার সাথে, তাকে আমি একটু প্রশ্ন করব যে পরিবেশ দূষণ তো হচ্ছেই, ঢাকাও পরিবেশ দূষণে সবসময় শীর্ষে থাকে বায়ু দূষণের দিক থেকে। তো কথা হচ্ছে, বর্তমানে যে ফলমূলে তো ফরমালিন, বিভিন্ন ধরনের বিষাক্ততা আছে, তা আমরা যেভাবে পরিবেশ দূষণ করতেছি, যেমন কাশ্মীরে হুঞ্জা উপত্যকায় মানুষ যে বছর বাঁচে, আমাদের এই উপমহাদেশে অন্যান্য শহরগুলো বা দেশগুলোতে কিন্তু মানুষ এই বছর বাঁচে না। তো এই যে পরিবেশ দূষণের কারণে যে স্বাস্থ্যগত ঝুঁকি, বর্তমানের থেকে তো পরিবেশ দূষণটা আরো, অতীতের থেকে তো বর্তমানে পরিবেশ দূষণ আরো বাড়ছে। ট্রু, ট্রু। তো এটা হ্যাঁ, কি অবশ্যই মানুষের বাড়ছে, স্বাস্থ্য ট্রু। ঝুঁকি কি বাড়ায় দিচ্ছে হ্যাঁ, না? হ্যাঁ, এটাও তো হ্যাঁ, মানুষের হ্যাঁ, একটা হ্যাঁ, স্বাস্থ্য হ্যাঁ, ঝুঁকি বাড়ায়। অবশ্যই বাড়া দিচ্ছে, অবশ্যই বাড়া দিচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি যে বাড়াচ্ছে এটাতে ইয়ে ফারাজ করছে ভাই, না আমরা আপনার যেটাতে। ফারাজ ভাই, ওনার এখান থেকে ইকো হচ্ছে তো, ওনাকে একটু মিউট করে কথা বলেন। হ্যাঁ, এবার বলেন আচ্ছা, ফারাজ। স্বাস্থ্য ঝুঁকি যে বাড়াচ্ছে এটাতে আমরা ইয়ে করছি না। আমরা যেই বিষয়টা তার কাছে জানতে চাচ্ছিলাম, তিনি যেটা দাবি করেছিলেন যে মানুষের মাসেল মাস কমে যাচ্ছে। আপনি একটু যদি ফোকাস করে শুনেন, আমি কিন্তু এটা সম্পর্কে কোনো অ্যাক্টিভ ক্লেম নেই যে মানুষের মাসেল মাস কমে যাচ্ছে কিনা, যে মানুষ আগে আরো বেশি শক্তিশালী ছিল, এখন কম শক্তিশালী কিনা, ওই সম্পর্কে আমি কোনো একটা ইয়ে নেই, স্ট্যান্ড নেই। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, তিনি যেটা অ্যাক্টিভলি ক্লেম করতেছেন যে মানুষ আগে বেশি স্ট্রং ছিল, বা এবারে যে মানুষ বেশি স্ট্রঙ্গার ছিল, এখনকার মানুষ উইকার। তো আমি তার থেকেই ওইটার এভিডেন্স যাচ্ছিলাম যে ভাই, আপনি কি এটা কোথাও থেকে জেনে বলতেছেন, নাকি আপনার জাস্ট নিজের আশেপাশে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন। বাট উনি যে কথাগুলো বলছিলেন, তার কথা শুনে মনে হচ্ছে উনি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন। বাট এই ধরনের ক্লেম যে আমাদের আশেপাশে কি হচ্ছে, এটা একটা সায়েন্স বেসড একটা ক্লেম, একটা একটা আপনার বলা যায় একটা আম, আম, একটা একটা সার্ভে বেসড একটা ক্লেম। এটার পিছনে একটা এভিডেন্স থাকা উচিত। এটা যদি এভিডেন্স না থাকে, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে যদি আমরা শুধুমাত্র এটা জাজমেন্ট দিয়ে দিই, এটা একটা সঠিক কনক্লুশন না। এই জন্যই আমি তাকে বলছিলাম যে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাসাইড রেখে যদি আপনার কাছে কোনো এভিডেন্স থাকে, প্লিজ আমাদেরকে এভিডেন্সটা দেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন তানভীর ভাই? জি, জি, আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, জি, বুঝতে পারছি। এখন আমার যে প্রশ্নটা, সেটা হলো যে এটা একটু ধর্মীয় সংক্রান্ত প্রশ্ন, এটা উত্তর আশা করি পাবো আমরা আপনাদের কাছ থেকে। সেটা হলো যে আমি, মানে এটা আমার আসিফ ভাইকে ব্যক্তিগতভাবে পার্সোনাল প্রশ্ন, যে তিনি একটা, মানে একদিন একটা ইয়েতে বলছিলেন, তিনি গৌতম বুদ্ধকে অনেক, মানে ধর্ম ধর্ম ইয়েদের গুরুদের মধ্যে গৌতম বুদ্ধ ওনার প্রিয়, এবং তিনি তার বাচ্চার নামও সম্ভবত রাখছেন ওইভাবে। তো আমার কথা হলো, তিনি তো ইসলাম তো উনি যেভাবে দেখেন বর্বর নৃশংস একটা ধর্ম। তো সেক্ষেত্রে মানে আমি তার কাছে পার্সোনালি জানতে চাই যে কোরআনের কোনো একটি আয়াত বা যে কোনো একটা হাদিস কি তার কোনো প্রিয়, মানে কোনো একটা আয়াত কি তার প্রিয়, বা কোনো একটা হাদিস কি তার প্রিয়, এমনি ব্যক্তিগত ভাবে, যে একটু ভালো লাগছে বা একটু মনে হয়েছে যে এটা বেটার। আমি আমি এই প্রশ্নটার এটা একটা রিপিট কোশ্চেন আপনাকে করতে পারি? আসিফ ভাই অ্যান্সার দিবে, রিপিট কোশ্চেন একটা করি। ভাই, আপনার কাছে কি হিটলারের কোনো ভালো একটা আর্ট বা আর্টিস্টিক আর্ট আছে? মনে হয় যে হিটলার কোনো একটা ভালো আর্ট, মানে হিটলার তো একটা আর্টিস্ট ছিল, কোন একটা আর্ট আপনার পছন্দ আছে এর মধ্যে? কিন্তু ফারাজ ভাই, আপনি যে প্রশ্ন করতেছেন ওনাকে, এটা একটা বিপজ্জনক প্রশ্ন করতেছেন। হয়তো দেখা যাবে পুরা হিটলারই ওনার খুবই ফেভারিট। কারণ উনি হয়তো একজন মুমিন। উনি হয়তো আব্বাসীর বাদশা। আমি বলতে চাই, ওয়েল, ইয়া দি লেটস সি আসিফ ভাই, লেটস সি ওনার কাছে শুনি। ওকে, 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 আপনি বললেন যে হিটলারের কোনো কিছু আমার পছন্দ কিনা। অবশ্যই হিটলারে আমার কিছু পছন্দ, তার মধ্যে একটা হলো ওনার যে ব্যক্তিগত জীবনে যে বইটা, মাইনেস কার্ভ বইটা, ওইটা আমি পড়ে বুঝতে পারছি যে ওখানে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে শিল্প সাহিত্য নিয়ে প্রজ্ঞা, তার যে অর্থনৈতিক প্রজ্ঞা, এটা আমাকে বিস্মিত করছে।
আমার কাছে হিটলারকে মনে হয়েছে পুরোদস্তুর একজন রাজনীতিবিদ। তো এই দিক থেকে আমার হিটলারকে খুব প্রিয় লাগছে। বা মুসোলিনি, যে আমি মুসোলিনি বইটা, ওটা আমাকে খুব ব্যক্তিগতভাবে প্রভাবিত করছে। তো এগুলো দিক তাদের অবশ্যই ওয়াও! আমার প্রিয়। Fascinating. Fascinating. Well, কইছিলাম না? well, আপনি তো আমার কথা শুনবেন না। আপনি তো আমার কথা শুনবেন না। আপনি খান, মারা খান। I need a break, আসিফ ভাই। I need a break. আপনি প্লিজ কথা বলেন একজন। হজম করেন। এই কথা হজম করেন। হজম করবেন কেমনে ভাই? আমার তো এখন হজম হবে না। আমি বলি যে ভাই আপনি মানে আপনি ভাইবা রাখছেন যে এও মানে এও হিটলারের যে কর্মকাণ্ড এটার সম্পূর্ণ বিরুদ্ধে। আপনি সেই জায়গা থেকে প্রশ্ন করছেন তাকে, তাই না? আপনি ভাবছেন যে এ তো Exactly, বলতেই আমি পারবে না। হ্যাঁ? এমন একটা ফান্দে ফালাইলাম এরে, এ তো বলতেই পারবে না হিটলারে। বলা সম্ভবই সে না কোনো একটা মানুষ। সে সরাসরি মাইনক্রাফট নিয়ে আসছে। পুরা মাইন্ড ক্যাম্প তার ভাল লাগছে বুঝছেন? এবং শুধু হিটলারই না মুসোলিনি পর্যন্ত মনে করেন একদম বাপ বাপকেও মানে টাইনা ফেলাইছে। হিটলারের বাপরেও টাইনা ফেলাইছে এর ভিতরে। আচ্ছা, তানভীর ভাই একটা ছোট কথা বলি। এই ধরনের হিস্ট্রির জঘন্যতম মানুষের আপনার যে চিন্তাধারা ওইরকম চিন্তাধারা আমাদের নেই। এরকম হিস্ট্রির জঘন্যতম মানুষ যারা জেনোসাইড চালাইছে, যারা নিরীহ মানুষকে হত্যা করছে জাস্ট ফর দ্য পাওয়ার, তার কোনো কিছু এন্ড লেট মি সে ইট अगेन, তার কোনো কিছুই আমার ভালো লাগে না। আমার মাইন্ডসেটটাই ওরকম। আমার আসিফ ভাই সবার মাইন্ডসেটে আই উইল লেট ইট টক, ডোন্ট ওয়ারি। আপনার হাত উঠানোর দরকার নেই। আই উইল লেট ইট টক। আমরা বলা শেষে আমি আপনাকে আনমিউট করে দেবো, সমস্যা নেই। বাট আমরা তার কোনো কিছু, নাথিং, তার কোনো আর্ট থেকে শুরু করে তার কোনো চিন্তাধারা, কোনো কিছুকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি না, কোনো কিছুকে আমরা ইয়ে করি না। তো যিনি যে পাওয়ারে থাকার জন্য, ওয়ার্ল্ড কনকারের জন্য নিরীহ বাচ্চাদেরকে গ্যাস চেম্বারে ঢুকায় মারছে। সরি ডুড, আমি তার কোনো কিছুই পছন্দ করি না এবং প্রশ্ন ওঠে না। সো ঠিক তেমনি আসিফ ভাইকে আপনি যে প্রশ্নটা করছেন যে কোরআনের কোনো কিছুকে আপনার ইয়ে আছে কিনা, উইল আনমিউট ইট। আপনার কষ্ট করে হাত উঠানো লাগবে না, আমাকে শেষে আমরা আনমিউট করে দিব। আসিফ ভাইও এরকম একটা হিস্ট্রির জঘন্যতম লোক, মোহাম্মদের রচিত কেতাব, ওই কেতাবের কোনো আব্দুল্লাহ তিনি পছন্দ করেন না, ইনক্লুডিং মি। আমিও এটা কোনো কিছু পছন্দ করি না। যদি যদি কোরআনের কোনো কিছু ভালো থাকে বা ইসের কোনো কিছু ভালো থাকে, সেটা এমনিতেই ভালো। সেটার পিছনে যদি রিজনিং থাকে ভালো, সেটা এমনিতেই ভালো। ওটা কোরআনে আছে দেখে ভালো থাকতে হবে, জিনিসটা এরকম না। সো আমাদের মাইন্ডসেটটা আপনার মতো না, বা আপনার ওইরকম ইসে না। আমি এর থেকে ভদ্রভাবে বলতে পারবো না আসিফ ভাই, সরি। আমি আর বলতে পারতেছি না। আ আমরা যেটা আপনাকে বলতে পারি যে কোরআনে এমন কোনো বক্তব্য নাই, যেই ভালো জিনিসটা আমরা যুক্তি ব্যবহার করে আমরা বুঝতে পারব না। শুধুমাত্র আমাদের কোরআন ব্যবহার করে বুঝতে হবে যে এই জিনিসটা ভালো নাকি মন্দ। এরকম কোনো বিষয় কোরআনের ভিতরে নাই। আপনি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। কিন্তু এটা হচ্ছে আমার উত্তর। বলেন। ওকে। আর বলতে চাচ্ছেন যে কোরআনের ভেতর এমন কিছু ভালো কিছু নাই যেটা আপনি কোরআন থেকেই শুধু বুঝতে হবে, এমন কিছু নেই। আচ্ছা, তাহলে পৃথিবীতে কি এমন কোনো আধ্যাত্মিক জিনিস আছে যেটা, মানে যেমন জরথুস্ত্র ধর্ম ধরুন বা বন ধর্ম ধরুন বা বোধি ধর্ম ধরুন বা বৌদ্ধ ধর্ম, এই যে ধরি, মানে এগুলো বুঝতে হলে আমাকে ওই ধর্মগ্রন্থেই সাহায্য নিতে হবে, এটাকে আমি ব্যক্তিগতভাবেই আমি নিজের বোধোদয়, নিজের এথিক্যাল চিন্তা দ্বারা আমি কোনো আধ্যাত্মিক চিন্তা করতে পারি, প্রাচীন স্টোইক দর্শনের মতো। কিভাবে আপনি আধ্যাত্মিক চিন্তা করবেন? আধ্যাত্মিক চিন্তা জিনিসটাই বা কি সেই জিনিসটা আমি বুঝি না ভাই। আধ্যাত্মিক মানে হচ্ছে আত্মা সম্পর্কীয়। আপনি আত্মা সম্পর্কীয় চিন্তাভাবনা কেমনে করবেন? আম আত্মারই যে এখানে কোনো প্রমাণ নাই, সেখানে আত্মা নিয়ে চিন্তা ভাবনা করা বা আত্মা নিয়ে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করা, এগুলা নিয়েও তো আমরা আসলে আলোচনা করি না। এগুলাকে আমরা মানে লালন ফকিরের গাঞ্জার আসরের গাঞ্জাখোরদের মানে চিন্তা ভাবনা মনে করি। যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা আধ্যাত্মিক আলোচনা। এগুলা আমাদের কাছে আমার কাছে এগুলার কোনো ভ্যালু নেই। আমার কাছে যে জিনিসের ভ্যালু আছে সেটা হচ্ছে যুক্তি, তথ্য, প্রমাণ, যেটা দ্বারা আমরা কোনো একটা ডিসিশন মেক করতে পারবো। যেটা দ্বারা আমরা কোনো জিনিসের ভালো-মন্দ বিচার বিশ্লেষণ করতে পারবো। আধ্যাত্মিকতার কোনো বিন্দুমাত্র কোনো গুরুত্ব আমার কাছে নাই। আর যে আপনি স্টোইক ফিলোসোফারদের কথা বললেন, তারা ছিলেন ফিলোসোফার। ফিলোসফির একটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে যুক্তি। ফিলোসফির সবচাইতে ফান্ডামেন্টাল জিনিস যেটার উপর ফিলোসফি নির্ভর করে সেটা হচ্ছে যুক্তি। সেটা আমাদেরও একই কথা যে যুক্তিটা হতে হবে সবকিছুর বেইস, সেটার উপর ভিত্তি করে, যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমরা আমাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা তৈরি করব সেটা। এখন আপনি মানে গৌতম বুদ্ধর মতো
আ গৌতম বুদ্ধ কি করেছে না, না করেছে সেই জিনিসটা আ ভিন্ন বিষয়। কিন্তু গৌতম বুদ্ধের যে কথাগুলা এবং যেই আলোচনাগুলা, সেই আলোচনাগুলোর ভিতরে অনেক কিছু আছে ভালো, অনেক কিছু আছে খুব একটা ভালো না। কিন্তু আমরা এই জিনিসটা বিবেচনা করি যে সে তার সময়ের একজন মানুষ। সেই সে তো আর নিজেকে কোনো নবী-টবি দাবি করে নাই। তাই না? সে যেটা করছে সে নিজেকে একজন সাধারণ মানুষই হিসেবেই পরিচয় দিচ্ছে এবং সে আ যাচাই করে দেখার কথা বলছে। সুতরাং আমি মনে করি যে গৌতম বুদ্ধের এই দিকটা ভালো। তার মানে এটা না যে গৌতম বুদ্ধকে সব দিক থেকেই আমি একজন পারফেক্ট ব্যক্তি বলে মনে করি বা তাকে আমি গুরু মনে করি না, সেরকম কিছু না। কাউকে আমরা গুরু মনে করি না। আমরা যেটা মনে করি কোন মানুষ কোন মানুষের গুরু হইতে পারে না। প্রত্যেকটা মানুষ আলাদা এবং প্রত্যেকটা মানুষের উচিত নিজের যুক্তি ব্যবহার করে, তথ্য প্রমাণ ব্যবহার করে, যুক্তি ব্যবহার করে মানুষ যেন ডিসিশন মেক করে। হ্যাঁ, এবার বলেন। তো আপনি যেটা বললেন যে আপনি আধ্যাত্মিকতা বা আত্মা সম্পর্কীয় বিষয়গুলো বিশ্বাস করেন না, আপনি বস্তুবাদী একজন মানুষ। তো বা যুক্তিবাদী একজন মানুষ। এখন কথা হচ্ছে যে আমাদের যে সামাজিক চুক্তি, যে বিষয় সামাজিক তত্ত্বগুলো আছে, বিশেষত এমিল ডুরকহেইমের যে তত্ত্বগুলো, ওখানেও তিনি মানুষের একত্রে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য একটা আধ্যাত্মিক নিয়ামক হিসেবে দাঁড় করাইছেন। তো এই বিষয়টাকে আপনি কিরকম অর্থে দেখেন? আমি বললাম তো এইরকম এটার পেছনে কোনো আত্মা সম্পর্কীয় আচ্ছা আপনাকে মিউট করছি। এটার পেছনে কোনো আত্মা সম্পর্কীয় কোনো জ্ঞানের কোনো প্রয়োজন নাই। মানুষের সাথে মানুষের একটা সামাজিক চুক্তি তৈরি করতে বা রাষ্ট্র তৈরি করতে। রাষ্ট্র এগুলো সবই হচ্ছে গিয়ে বস্তুবাদী জীবনের মানে ইহলৌকিক জীবনের আরো আ প্রিসাইজলি বললে সেটা হচ্ছে ইহলৌকিক যে জীবন সেই জীবনের ব্যাপার। আত্মা সম্পর্কীয় বা পরকাল সম্পর্কীয় কোনো বিষয় এইগুলার সাথে যুক্ত না। এগুলার ইনফেক্ট এই সমস্ত বিষয়ের কোনো আসলে কোনো অস্তিত্ব আছে এটাই আপনি প্রমাণ করতে পারবেন না। আত্মা বা আত্মা সম্পর্কীয় কোনো কিছু বা পরকাল, জীবন মৃত্যুর পরবর্তী কোনো একটা জীবন, এগুলা কোনো কিছুই আপনি কখনো কোনো এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারবেন না। এই কারণে এগুলা হচ্ছে সবই অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক চুক্তি, সামাজিক নৈতিকতা এগুলা তো এই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে না। এগুলা গড়ে ওঠে ইহলৌকিকতার উপর ভিত্তি করে। যেটাকে আ যেটাকে ইংরেজিতে বলে সেকুলারিজম এর উপর ভিত্তি করে। সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই জিনিসগুলা বিচার বিশ্লেষণ করতে হবে। সেকুলার শব্দটার সঠিক বাংলা হচ্ছে ইহলৌকিক। ইহলৌকিক যাবতীয় জিনিসই হচ্ছে সেকুলার। সেইটাই হচ্ছে সেকুলারিজমের সংজ্ঞা। এইটা ছাড়া পারলৌকিক কিছু আছে বা পারলৌকিক কোনো বিষয় আছে, পারলৌকিক কোনো ব্যাপার-স্যাপার আছে, এরকম তো কোনো বিন্দুমাত্র কোনো প্রমাণ নাই। তাহলে সেগুলা নিয়ে কথা বলে লাভ কি ভাই? হ্যাঁ, আনমিউট করেছি বলেন। ধন্যবাদ। এখন আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে ধর্মীয় যে পৃথিবীতে ধর্মীয় যে বিপ্লব, আমি বিপ্লব শব্দটা ব্যবহার করতেছি। মানে আপনাদেরই যে মানে সাইটে যে বইটা একটা দেওয়া আছে, যেটা আমি পরবর্তীতে হার্ড কপি জোগাড় করছিলাম। আলী দস্তির নবী মোহাম্মদের 23 বছর। ওখানে তিনি বলতেছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আপনার আরবের কাবাঘর কেন্দ্রিক যে অর্থনৈতিক মূর্তি ব্যবসা সেটার উপর একটা কুঠারাঘাত করছেন। তো এটা কি কোনো অর্থে আপনি কি সমাজ সংস্কার বা বিপ্লব অর্থে ধরতেছেন নাকি? না, এইখানে সমাজ সংস্কার বা আচ্ছা আবারও মিউট করছি। সমাজ সংস্কার, বিপ্লব এগুলা আ শুধুমাত্র তখন আমরা এই জিনিসটাকে ধরতে পারি যখন এই বিষয়ে আমার একটা মানে খুব পরিষ্কার বক্তব্য আছে। একটা মুমিনদের কাছ থেকে একটা জিনিস দাবি করা হয় যে ইসলামিক জিহাদ হচ্ছে আ বিপ্লব, হ্যাঁ? বা ইসলামিক জিহাদ হচ্ছে মুক্তির জন্য সংগ্রাম। এগুলা বলা হয়। অনেকে বলে বাংলাদেশের সবচাইতে বড় খাটাস ফরহাদ মজহার টাইপের লোকজন এই সমস্ত দাবি করে বেড়ায়। বাংলাদেশের সবচাইতে বড় খাটাস ব্যক্তিটা, সেই ব্যক্তিটা এই জিনিসগুলা দাবি করে বেড়ায়। সেই ব্যক্তিটা আ বাংলা ভাইকেও একজন মহান মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করছিল এবং যারা বোমা মারে তাদেরকেও মানে বিপ্লবী বলে আখ্যায়িত করছিল। আপনি যদি এরকমের কথা বলেন যে মোহাম্মদের ইয়াটা হচ্ছে একটা বিপ্লব, বিপ্লব হয় তখন যখন সেটা সাধারণ মানুষকে যারা নিরস্ত্র সাধারণ মানুষ তাদের উপরে যখন সেই আক্রমণটা চালানো হয় না। কোনটা বিপ্লব আর কোনটা আক্রমণ, অতর্কিত আক্রমণ। এই জিনিসটার পার্থক্য আমরা করি এইভাবে যে নিরস্ত্র সাধারণ জনগণের উপর যেন কখনো কোনো ধরনের কোনো টর্চার করা না হয়, কোনো আক্রমণ করা না হয়। যদি আক্রমণ করা হয় নিরস্ত্র সাধারণ মানুষের উপরে যারা সামরিক বাহিনীর সাথে যুক্ত না, তাদের উপরে যদি কোনো ধরনের আক্রমণ করা হয়, তাহলে সেটা কোনো জায়গা থেকেই কোনো বিপ্লব না। সেটা হচ্ছে নৃশংস বর্বরতা। সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। হ্যাঁ? সেটা হচ্ছে জঙ্গিবাদ। যেমন বাংলাদেশে যে বাংলা ভাইরা যে কাজ করেছে সেটা হচ্ছে জঙ্গিবাদ, সেটা হচ্ছে সন্ত্রাস। তাদের নীতি আদর্শ যাই থাকুক না কেন, যদি নিরস্ত্র সাধারণ মানুষ যারা অস্ত্র ধারণ করে নাই, যারা সামরিক বাহিনীর সাথে যুক্ত না, তাদের উপর যদি একটা কিছুও করা হয়, তাহলে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। একইভাবে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে পাক বাহিনী নিরস্ত্র সাধারণ বাঙালির উপর আক্রমণ করেছিল। আবারও বলছি, পাক বাহিনী
নিরস্ত্র সাধারণ বাঙালির উপর আক্রমণ করেছিল। এই কারণে তারা যেটা করেছিল সেটা সন্ত্রাসী কাজ, অন্যায় কাজ, বর্বর কাজ। আক্রমণ, তাদেরটা ছিল আক্রমণ। আর বাঙালি যেটা করেছিল শুধুমাত্র কেবলমাত্র পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। কোন সাধারণ মানুষ, কোন নিরস্ত্র সাধারণ এমনকি নিরস্ত্র পাকিস্তানিও যেন এটার ভুক্তভোগী না হয়, সেই দিকে মুক্তিবাহিনীর বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর যথেষ্ট নজর ছিল। যেন যদিও কিছু, কিছু দুর্ঘটনা ঘটে গেছে সেগুলো আমরা অবশ্যই সমর্থন করি না। মুক্তিবাহিনীর মধ্যেও কিছু, কিছু খারাপ লোক ছিল যারা নিরস্ত্র বিহারীদেরকেও হত্যা করেছে এবং নিরস্ত্র পাকিস্তানিদের উপরেও আক্রমণ চালিয়েছে। সেটা আমরা কখনোই সমর্থন করি না। সেটা অবশ্যই তাদের কাজটা অবশ্যই খারাপ কাজ ছিল। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা সেটা কঠোরভাবে ফলো করেছে যেন কোন নিরস্ত্র পাকিস্তানির উপর বা নিরস্ত্র বিহারীর উপরে আক্রমণ করা না হয়। এমনকি শেখ মুজিব যে ভাষণটা দিয়েছিল সেই ভাষণের ভিতরেও এই কথাটা বলা আছে, যারা নিরস্ত্র সাধারণ পাকিস্তানি যারা কোনো ধরনের কোনো আক্রমণের সাথে যুক্ত না তাদের উপর যেন কোনো ধরনের জুলুম না হয়। এই কথাটা এমনকি শেখ মুজিবের ভাষণের ভেতর থেকে পাওয়া যায়। হ্যাঁ? তার মানে হচ্ছে আমরা এই জিনিসটা আইডেন্টিফাই করি কিভাবে কোনটা বিপ্লব, কোনটা হচ্ছে গিয়ে আহ আহ, জিহাদ, আর কোনটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ, কোনটা হচ্ছে গেরিলা যুদ্ধ। এগুলোর ভিতরে পার্থক্য করি কিভাবে? জিহাদ এবং সন্ত্রাসবাদ হচ্ছে সাধারণ জনগণের উপর অ্যাপ্লাই হয়। মোহাম্মদ যেটা করেছে সেটা মক্কার যে সাধারণ জনগণ, সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। মোহাম্মদ পরিষ্কারভাবে সূরা তওবার ভিতরে বলেছে মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো। হুম? এবং তার মুশরিক যারা ছিল সেই অঞ্চলে বহুকাল ধরে বসবাস করত, যারা ইহুদি ছিল তাদেরকে উচ্ছেদ করে তাদের জায়গা জমি দখল করেছে মোহাম্মদ যেটা করেছে মুশরিকদেরকে তাদের মূর্তি, পূজনীয় মূর্তিগুলা ভেঙে তাদের অলরেডি একটা ব্যবসা আছে। আপনি কিভাবে বলতেছেন যে তাদের একটা একটা কিছু লোক সেই ব্যবসাপাতি করে বেঁচে আছে, ব্যবসাপাতি করে জীবনযাপন করতেছে। এইটাকে উচ্ছেদ করা কিভাবে একটা বিপ্লব হইতে পারে? এটা মানে মনে করেন আমি একটা মাটির কলসি বানাই বা একটা তাঁতিরা যে বাংলাদেশে যে তাঁতিরা তাঁতের বস্ত্র তৈরি করে। তাদেরকে যদি কেউ গিয়ে উচ্ছেদ করে এবং তাঁতের বস্ত্র সব ভেঙে ফেলে, এটা কি কোন দিক থেকে বিপ্লব হইতে পারে? এটা তো আমার মাথায় আসতেছে না যে একজন সাধারণ মানুষ সে একটা মূর্তি বানায় তার মূর্তিটা বিক্রি করে নিয়ে বাজারে নিয়ে মূর্তিটাকে বিক্রি করে। তার পেট চলে সেটা দিয়ে। মানে তার একটা রুটি-রুজির ব্যাপার। সে একটা শিল্পী, সে একটা জিনিস সে একজন আর্টিস্ট, সে একটা মূর্তি তৈরি করতেছে। মূর্তি তৈরি করে নিয়ে বিক্রি করতেছে। এটা বিক্রি হচ্ছে। কোন না কোন একজন ধর্ম বিশ্বাসী মানুষ সেটা কিনে নিয়ে সেটা কোন এক জায়গায় রাইখা কিছু একটা করতেছে, তুংতাং করতেছে। করুক। সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু একজন আর্টিস্ট সেটা বানাইতেছে। তার পেটে লাথি মারা, তার ব্যবসাটা নষ্ট করে দেয়া। এটা কোন দিক থেকে বিপ্লব হইলো? এখানে কার কি হইলো, সুবিধাটা হইলো, কার কি ভালোটা হইলো? এটা তো আমি বুঝতে পারলাম না ভাই। বিপ্লব বলার পিছনে আপনার কারণটা কি একটু ওকে। প্রথমত বিপ্লবটা আমি বলিনি। বিপ্লবটা বলছে আলী দস্তি। সেটা আপনাদের সাইটে তার বইটা আপলোড করা আছে। আপনাদের সাইটে আছে। তো আলী দস্তি বিপ্লব বলেনি, কিন্তু আলী দস্তি বলছেন এই উচ্ছেদটা খুব জরুরি ছিল। কারণ মক্কায় ওই ব্যবসা কেন্দ্রিকভাবে অনেক এলিট শ্রেণী তৈরি হচ্ছিল। আর আপনি যেটা বললেন পৃথিবীতে তাহলে কোনো বিপ্লবই তো এলিট বিপ্লব শ্রেণী হবে না। তৈরি মানে কি? ওয়েট। একটু। এলিট শ্রেণী মানে কিছু মানুষ এগুলা বিক্রি বাট্টা কইরা একটু বড়লোক হইতেছে, টাকা পয়সা হইতেছে। তাতে সমস্যা কোথায়? কিছু মানুষ যদি আচ্ছা আসিফ ভাই, উনি কি রিপ্লাই দিবেন এরকম যে আপনি হ্যাঁ, ফারাজ ভাই সরি বলেন। ভাই, মনে হয় একটু আওয়াজটা মনে হয় আগে পড়া হচ্ছে। উনি কি রেসপন্স দিলেন এরকম যে বিপ্লব উনি বলেন বিপ্লব আলী দোস্তি বলেছেন? হ্যাঁ, উনি এইরকমই বলতেছেন, বিপ্লব আলী দোস্তি বলছেন। আচ্ছা ফারাজ ভাই, আমার ভাই মনে হচ্ছে যে আপনি কি কিছুক্ষণ কথা বলবেন ফারাজ ভাই? আমি তাহলে ঘুরে আসি। ওকে, আমিও তো একটু মানে ইয়ে করে আসছিলাম। আসিফ ভাই ডাক দিচ্ছিলাম, আমি জানি না অ্যাকচুয়ালি কি নিয়ে কথা হচ্ছে এখন। বাট ওকে আসিফ ভাই, কোনো সমস্যা নেই, তুই ঘুরে আসতে পারেন। না, উনার কথা আসলে মানে ইয়াগুলা বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে যে মানে বিপ্লবের সাথে মানে এই যে জিহাদের সাথে বিপ্লব কিভাবে মেলে বা এই যে এই জিনিসগুলা কিভাবে মেলে এটা তো আমি কিছুই বুঝতেছি না। আপনি কথা বলেন ফারাজ ভাই ওনার সাথে, আমি তাহলে একটু ঘুরে আসি। আমার মনে হয় আমার ওকে সাথে কথা ওকে বলার আসলে ইয়া নেই। ঠিক আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা, আমি একটু আপনাকে আনমিউট করেছি, আপনি যেটা বলছিলেন সেটা একটু রিপিট করেন যেন আমি ক্যাচ আপ করতে পারি যে আপনি আপনার পয়েন্টটা কি। দেখুন, বিপ্লব আমি বলিনি। বিপ্লব ওই অর্থে আমি আলী দস্তির বই থেকে কোট করলাম। আর দ্বিতীয়ত হচ্ছে উনি যে অর্থে বললেন যে আপনি কি বিপ্লব, তার সাথে একমত? বিপ্লব শব্দটার সাথে একমত? আমি একমত কি একমত না, আমি আপনার সঙ্গে কিছু তথ্য জোগাড় করবো, উত্তরগুলো আপনি দেবেন।
তথ্য শুধু আপনার টেবিলে আমি রেখে দেবো, আপনি আপনার মতামত দেবেন। দেখেন একটু একেবারে ইয়ে করি বা একটু ছোট ছোট ইন্টারাপ্ট করি। আলী দোস্তির বই আমি পড়ি নাই এবং আলী দোস্তি কোন একজন কথা আলী দোস্তি যে কেউ যে কোনো কথা বলে যে তার সাথে আবার একমত হতে হবে নট নেসেসারি, কোনো এটা নেসেসিটি নেই। যদি কোনো কথার পিছনে কোনো রিজনিং থাকে যে বিপ্লব বলেছেন এই জন্য রিজনিংটা এটা, আপনার কাছে যদি রিজনিংটা থাকে দেন উই ক্যান টক অ্যাবাউট দ্য রিজনিং, যে রিজনিং এ এটাকে বিপ্লব বলা যায় কিনা। যে আমি আপনাকে আনমিট ডুড, এত প্যারা নেওয়ার কিছু নাই। আমি আপনাকে আমার কথা শেষে আমি আপনাকে আনমিট করে দেবো। এভরি টাইম আপনার হাত ওঠানোর কোনো দরকার নেই। তো আপনার যদি রিজনিং থাকে আপনি আমাকে বলতে পারেন রিজনিংটা, এন্ড আমরা এটা যাচাই করে দিতে পারি যে এটা আম, আলী দস্তুর বলুক বা যেই বলুক এটাকে বিপ্লব বলা যায় কিনা। ওকে, এখন কথা হচ্ছে যে আপনি তো আলী দস্তিবি পড়েন নাই, কিন্তু আপনি এমন ফটো ফটো শুরু করছেন তখন থেকে যেমন আপনি বিশাল পড়াশোনা করছেন। এটাই হলো সমস্যা নাস্তিকদের। যাই হোক, তো মূল কথায় আসি। ভাই মূল কথা হচ্ছে যে একটা সেকেন্ড আমি কিন্তু আপনার সাথে ইয়া দিয়ে মানে কার্টিসিটা দিয়ে ভদ্রতার সাথে আলোচনা করতেছিলাম। স্মার্টনেস যদি দেখেন ভাইয়া, সেটা পজিশনে বসে লাথি মারা যে বস্তির ফকির নিতে উঠে আসে সে বসতে বাড়াই দিব। বুঝতে পারছেন? আপনার মতো ফকির নিতে মানে স্মার্টনেস দেখার মুশকিল। আলী দস্তি পড়া আমার কোনো নেসেসারি দরকার নাই। যদি আপনি বলেন যে আপনার কাছে এটা রিজনিং আছে, হাত নামান, হাত নামায় হাত ঘুরায় যে যে জায়গায় ঢুকানো দরকার সেই ফুটার মধ্যে ঢুকান। আপনার যে জায়গায় রিজনিং আছে, যদি রিজনিং থাকে, আমি ভদ্রতার সাথে বললাম, যদি রিজনিং থাকে আপনি রিজনিংটা দেন, আমরা যাচাই করে দিতে পারি যে এটা এটা ইয়া কিনা। এই ফার্স্ট ক্লাস স্মার্টনেস দেখানোর কোনো দরকার ছিল না, কোনো দরকারই ছিল না। দ্যাট ওয়াজ এই জিনিসগুলো আপনারা ডিজার্ভ করেন। গরু গাধা কোথাকার প্রথম থেকে এইসব ভিকটিম প্লে শুরু করছেন। আমি ওই জায়গা থেকে যে আপনাকে আসিফ ভাই পুরোটা পচাই বাই করে দিত, আমি আপনাকে ওইখান থেকে ইয়ে করে দিলাম, একটা জায়গা করে দিলাম যেখানে আপনি কথা কথা বলতে পারবেন, আপনি ইয়ে করতে পারবেন। বাট না, আপনার এখানে স্মার্টনেস দেখাইতে হইলো। আমি তো বলি নাই আর জস্তি করি নাই, ওটার উপর বেস করে আমি কোনো ক্লেমও করি নাই। ক্লেম করছি? আমি কোনো ক্লেমও তো করি নাই। আমি বলছি যদি আপনি পড়ে থাকেন, যদি ওটার কোনো ইয়ে থাকে, রিজনিং থাকে যে এটাকে এই জন্য বিপ্লব বলা যায়, দেন উই ক্যান টক অ্যাবাউট ইট যে এটা কি বিপ্লব কি বিপ্লব না। ফাক অফ ডুড, আপনারা কোন বস্তির ফকির নেই, ইচ্ছা নেই, ফাক অফ। গামছা কথা এই হচ্ছে বাঙালির মানে সমস্যা। লাই দিলে মাথায় ওঠে। ভদ্রতার সাথে ইয়ে করতেছিলাম না, ওনার এটা ইয়েটা গায়ে লাগে নাই। প্রথমে যখন পচাইতেছিলাম সেটা ঠিকই সে হজম করতে পারছে। বোকা চোদার বাচ্চা।